ভারতীয় সেনাবাহিনী প্রধান কেন বলবে যে আমাদের বায়োলেটারাল রিলেশন বা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিলেশন প্রতিষ্ঠিত হবে ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে? এটা কোন the commander in chief of Indian Army is not in a position to make any diplomatic comment. It is none of his business. আপনার বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন ফরেন অ্যাফেয়ার্স এর মুখপাত্র কথা বলে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মুখপাত্র ভারতের কথা বলে, যখন সেনাপ্রধান ডিপ্লোমেসির উপরে কথা বললে যে বায়োলেটারাল রিলেশন এই সরকারের সাথে হবে না, ইলেক্টেড গভর্নমেন্টের সাথে হবে, এইগুলো প্রফেশনাল মিসকন্ডাক্ট। এবং ভারতের সেনাপ্রধানকে এবং ওই ফরেন অ্যাফেয়ার্স এর কর্মকর্তাকে ইলেকশন নিয়ে যিনি কথা বলছেন, দে শুড বি ট্রাইড অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড। তারা তো দে আর নট ইন এ পজিশন টু মেক দিস কমেন্ট অন দ্য। ব্রিটিশরা যখন আসলো, ব্রিটিশরা এসে ওই সকল, আমি যে অঞ্চলগুলো বলা, বিশেষ করে মণিপুর, মিজোরাম এবং অরুণাচল এবং ওইখানে এই নাগাল্যান্ড, এইসব জায়গাগুলোতে তারা খ্রিস্টান মিশনারি সেট আপ করে এবং সেখানে বেশ আঞ্চলিক লোকগুলোকে বা লোকাল লোকগুলোকে খ্রিস্টিয়ানিটিতে রূপান্তরিত করে এবং শেষ পর্যন্ত 1815 থেকে 16 সালের মধ্যে এই স্টেটস গুলোকে ভারতের ইউনিয়ন টেরিটরি হিসেবে ডিক্লেয়ার করে এবং সেটা পরে ভারতের ভূখণ্ডের সাথে অ্যাসিমিলেটেড করে ব্রিটিশ সরকার। এটা মুঘল আমলেও ছিল না, কোনো রাজত্বেই এটা ছিল না। এগুলো এটা আলাদা ভূমি ছিল, এগুলো আলাদা আলাদা স্টেট ছিল এবং সেখানে রাজবংশ ছিল। আপনারা এগুলো জানেন। ডক্টর ইউনূস একটি সরল বিষয়, সরল মানে অন গুড ফেইথ এন্ড ইন্টেনশন, উনি একটি কমেন্ট করেছিলেন যে 7 সিস্টার্স হলো ল্যান্ড লক, তাদের কোনো বন্ধন নাই, নদী বন্ধন নাই, সমুদ্র বন্ধন নাই। তো সেই হিসেবে বাংলাদেশের বে অফ বেঙ্গল হলো 750 কিলোমিটার আমাদের বে অফ বেঙ্গলের আছে, বাংলাদেশের বে অফ বেঙ্গলের সাথে আমরা যুক্ত। 750 কিলোমিটার যে লম্বালম্বি বর্ডার বে অফ বেঙ্গলের সাথে। এবং উনি বলেছিলেন যে আমরা আসলে এই ভারতের যে 7 সিস্টার্স রয়েছে ল্যান্ড লক, তাদের আমরা হইলাম ওয়াটার গার্ডিয়ান। তো উনি তো খারাপ কিছু বলেন নাই, হতেই তো পারে, তাই না? এই জিনিসটা ভারত সরকারের, কেন্দ্রীয় সরকার এর ইরিটেশনের কারণ হয়েছে। And that is why Dr. Yunus has become so unpopular in the eyes of the BJP government, and particularly Mr. Narendra Modi and his associates who are running now the government of India. Ashole onnoke Dr. Yunus is smart and intelligent and brilliant enough exactly to make the comment on good faith. উনি একটা জিনিসে বিশ্বাস করেন, কোঅপারেশন, ইকোনমিক কোঅপারেশন, ট্রেড কোঅপারেশন উনি বিশ্বাস করেন। আসলেই তো আমাদের বে অফ বেঙ্গলকে যদি সুযোগ দেওয়া হয়, বে অফ বেঙ্গলে যদি ওই 7 সিস্টার্সদেরকে সুযোগ দেওয়া হয় যে ওয়াটার ট্রানজিট ব্যবহার করার জন্য, তারা ইন্টারন্যাশনাল ট্রেডিং এ অনেক ভালো করবে। আপনি ভারতের ইউনিয়ন টেরিটরি কি তাদেরকে এই সুবিধা দিয়েছে না? দিতে পারবে? জিওগ্রাফিক্যালি তো দিতে পারবে না। তাই আপনি দেখেন, আমি 7 সিস্টার্স যে আলোচনা করলাম, যে রাষ্ট্রগুলো, ত্রিপুরা বলেন, নাগাল্যান্ড বলেন, আপনি মণিপুর বলেন, মিজোরাম বলেন এবং অরুণাচল বলেন, এগুলোর কোনো ইন্টারন্যাশনাল ট্রেডিং আছে? ওই স্টেটগুলো সম্পর্কে কিন্তু আমার গ্রাউন্ড লেভেলের এক্সপেরিয়েন্স আছে। তাইলে এই যে কথাটা বললো, উনি ভাবছেন যে ডক্টর ইউনূসের মধ্যে একটা ইমপ্লাইড ইন্টেনশন আছে যে ওইখানে 7 সিস্টার্স কে উনি আলাদা করে ফেলবে। এর থেকেই আসলে পেছনে লাগবে। 1, 2 নম্বর, আমি এতক্ষণ যা বললাম এটা নাম্বার 1। নাম্বার 2 হলো, সেটা হলো আপনার ভারতীয় সেনাবাহিনী প্রধান কেন বলবে যে আমাদের বায়োলেটারাল রিলেশন বা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিলেশন প্রতিষ্ঠিত হবে ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে? এটা কোন the commander in chief of Indian Army is not in a position to make any diplomatic comment. It is none of his business. উনি একজন আর্মির লোক। এখানে আমাদের ভাই আছেন কর্নেল মুস্তাফিজুর রহমান, উনি আমার চেয়ে এগুলো ভালো বলতে পারেন। মিলিটারি ডিসিপ্লিনে তো এটা অ্যালাউ করে না। আপনি জানেন, আমি বলি লেট মি হ্যাভ দ্য চান্স টু স্পিক অ্যাবাউট হিস্ট্রি। এখানে জেনারেল তিমাইয়া was the commander in chief of Indian Army when Jawaharlal Nehru was the prime minister before 60s. উনি একটা সামান্য মন্তব্য করেছিলেন এবং কৃষ্ণ মেননকে উনি পছন্দ করতেন না। কৃষ্ণ মেনন ছিলেন ডিফেন্স মিনিস্টার। কৃষ্ণ মেননের অনেক প্রবলেম ছিল, তিমাইয়া পছন্দ করতেন। তিমাইয়া খুব ব্রিলিয়ান্ট জেনারেল ছিলেন এবং দুইজনের মধ্যে যে
একটা দ্বন্দ্ব তৈরি হলো, এটা তিমাইয়া একটু কমেন্ট করেছিল। তিমাইয়াকে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে, জওহরলাল নেহরুর কাছে এর জন্য জবাবদিহি করতে হয়েছে। আমি হিস্ট্রি থেকে বলছি, এবং ইন্ডিয়ার যারা হিস্টোরিয়ান তারা তো নিজেদেরকে বেশি বুজুর্গান মনে করেন। ভারতের লোকদের একটা সমস্যা আছে, বিশেষ করে মিডিয়া এবং ইন্টেলেকচুয়াল লেভেল, তারা মনে করে পড়াশোনার দায়িত্ব ঈশ্বর শুধু তাদেরকে দিয়েছেন, আর কোন লোক বোধহয় পড়াশোনা করেন না, হিস্ট্রিও পড়েন না। এই যে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে, এটা কিন্তু খারাপ। যখন আপনার বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন ফরেন অ্যাফেয়ার্স এর মুখপাত্র কথা বলে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মুখপাত্র ভারতের কথা বলে, যখন সেনাপ্রধান ডিপ্লোমেসির উপরে কথা বললে যে বায়োলেটারাল রিলেশন এই সরকারের সাথে হবে না, ইলেক্টেড গভর্নমেন্টের সাথে হবে, এইগুলো প্রফেশনাল মিসকন্ডাক্ট। এবং ভারতের সেনাপ্রধানকে এবং ওই ফরেন অ্যাফেয়ার্স এর কর্মকর্তাকে ইলেকশন নিয়ে যিনি কথা বলছেন, দে শুড বি ট্রাইড অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড। তারা তো দে আর নট ইন এ পজিশন টু মেক দিস কমেন্ট অন দ্য ইলেকশন অফ এ আদার কান্ট্রি হুইচ ইজ এ সভরেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা কি করি ভারতের নির্বাচন নিয়ে? আমরা করি যে কংগ্রেস, ভারতের নির্বাচন ডিসেম্বরে হলে ভালো হবে, নভেম্বরে হলে ভালো হবে, মার্চে হলে ভালো হবে। আমাদের বাংলাদেশ থেকে বা কোনো মিডিয়া থেকে কি এই ধরনের কমেন্ট যায় না? বা সরকারি কোনো দপ্তর থেকে এই ধরনের কমেন্ট যায়? আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের নির্বাচন সম্পর্কে কোনো মন্তব্য করে কি? আমাদের দেশের সেনাবাহিনীর কোনো কর্মকর্তা, পদস্থ উচ্চপদস্থ কর্মকর্তা বা সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী প্রধান কি কখনো ভারতের নির্বাচন সম্পর্কে কোনো কমেন্ট করেছে? ভারত যেটা করছে, ইট ইজ দ্য ভায়োলেশন অফ রুল, ইন্টারন্যাশনাল রুল। It is exactly the violation. It is the intervention of the intervention of the internal matter of an independent sovereign country like Bangladesh. কেন এটা করবে? কারণটা কি? আমাদের বর্ডার কি তারা ট্র্যাঙ্কুয়াল রেখেছে? ওভার দ্য ইয়ার এখানে আনট্র্যাঙ্কুয়াল বর্ডার, লোকজনকে হত্যা করে। আমরা কয়জন বিএসএফ কে হত্যা করেছি? একটাই ঘটনা ঘটেছিল রৌমারিতে। তখন বিডিআর এর ডিরেক্টর ছিলেন, এখন যেটাকে বিজিবি বলি, এটা ডিরেক্টর ছিলেন জেনারেল ফজলুর রহমান সাহেব। হি ওয়াজ দ্য ডিরেক্টর জেনারেল অফ বিডিআর। উনি না পারতে তখন অর্ডার করেছিলেন 14 জন বিএসএফ মারা গেছে। এরপরে কোনো এই ধরনের কোনো ইনসিডেন্ট কি ঘটেছে? বাট ইন্ডিয়ান বিএসএফ কি করে? তারা তো ফ্রিকুয়েন্টলি বাংলাদেশের নিরীহ সাধারণ জনগণকে হত্যা, মানে কিল করে। ইটস এ মার্ডার। আপনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে 4000 কিলোমিটারের উপরে আপনার বর্ডার আছে। ইট ইজ দ্য লংগেস্ট বর্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এই ধরনের এত একটা লম্বা বর্ডারের মধ্যে সারাটা বছর একটা অশান্তি তৈরি করে রাখে, একটা কিলিং এর চিত্র আমরা দেখতে পাই। কেন? এই ধরনের হেজিমোনিয়াল সেন্টিমেন্ট ভালো কি? ভালো না। আজকে এই ধরনের হেজিমোনিয়াল সেন্টিমেন্ট ইন্ডিয়া শো করে বলেই ভারতের সঙ্গে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের কোনো আজকে সম্পর্ক নেই। ভারত যত কথাই বলুক, ভারত, ইন্ডিয়া ইজ অ্যালোন রাইট নাও। আপনি 10,000 12,000 মাইল দূরে আমেরিকা, আমেরিকা কি করে দিবে হেল্প? নো 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 নো। আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছেন উনি আধা হিটলার, উনি যে কোনো সময় পুরো হিটলার হয়ে যেতে পারেন। এখন যিনি প্রেসিডেন্ট, উনি কাউকে হেল্প করেন না। উনার উপরে যে ভরসা করবে তার তো রাতের অন্ধকারে মরতে হবে না, দিনে দিবালোকে তার মৃত্যু হবে। এই আমেরিকার যিনি এখন ক্ষমতাধর রাষ্ট্রপতি, তাই খুব মোদির সাথে এত মহরম দরম হইলো, স্টুডেন্ট ভিসা যে বন্ধ করলো, স্টুডেন্ট বন্ধ করে না, স্থগিত করছে, ইন্ডিয়ার উপরে প্রথম অ্যাপ্লাই করেছে, করেনি? তাহলে কাকে দুস্তি মারছে? এগুলো ঠিক না। আমি মনে করি ইন্ডিয়ার এখানে যিনি ব্যারিস্টার সাহেব একটা চমৎকার কথা বলছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পিকুলিয়ার ফরেন পলিসি এখন মেনটেন করছে বিজেপি সরকার ভারতে। অদ্ভুত ধরনের ফরেন, এটা কোনো ফরেন পলিসি হইতে পারে না। যে এই ফরেন পলিসির ফলে একটি দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো, সবগুলো রাষ্ট্র ওই দেশের বিরুদ্ধে চলে যায়, এটা কি ফরেন পলিসি? আর কয়েকটা টেলিভিশন চ্যানেল আছে, দেখবেন আপনি, একেবারে প্রভোকেটিভ রিপোর্ট ডেলিবারেটলি অন দ্য ডেইলি বেসিস করতে থাকে বাংলাদেশের এগেনস্ট। এটা কি? এটা কোন ধরনের ভদ্রতা? মিথ্যা বানোয়াট গল্প কতগুলো আছে। একটা রিপাবলিক টিভি আছে একটা, এখানে অর্ণব গোস্বামী আছে, অক্সফোর্ডে পড়াশোনা করা, কিন্তু তাকে আমার কাছে তো মনে হয় সুস্থ মাথার মানুষ মনে হয় না। আসামের ছেলে, তার বাবা কিন্তু আমাদের মুস্তাফিজ ভাইয়ের সার্ভিসের লোক, তার বাবা কর্নেল ছিলেন, ইন্ডিয়ান আর্মির। যে কর্নেলের ছেলে যদি একটা ডিসিপ্লিনে বড় হয়েছে, বাবা যেহেতু মিলিটারি ডিসিপ্লিনের মানুষ ছিলেন, বাট দিস গাই ইজ নট ফলোইং এনি কাইন্ড অফ ডিসিপ্লিন ইন স্পিকিং
ইন এভরিথিং। কাউকে ডেকে নেয়। আজকে আমি খুব বলতে বাধ্য হলাম, এই যে মুনির, আপনাকে আমি বলতে বাধ্য হলাম, চাইনিজ একজন প্রফেসরকে নিয়ে এসছে তার শোতে। এটা কিন্তু কালকে শোটা হয়েছে, আমি আজকে দেখেছি। ওই ভদ্রলোক হলো চীনের সবচেয়ে বড় ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক এবং একজন বয়স্ক অধ্যাপক, ফুল প্রফেসর, এক্সপেরিয়েন্স লোক। অর্ণব গোস্বামী ওনাকে ইনভাইট করে নিয়ে এসছে। আর নিয়ে আসছে আরেকজনকে, জিডি বক্সি। জিডি বক্সি হলো মেজর জেনারেল জিডি বক্সি। উনিও একটা আমার মনে খুব হট হেডেড লোক, সবসময় মানে 49 থেকে মেজাজ, কোনোবার শান্তভাবে কথাই বলতে পারে না। আনার পরে চাইনিজ প্রফেসরকে কথা বলতেই দিচ্ছে না, একই স্টাইলে অর্ণব তাকে ইন্টারভেনশন করছে। হ্যাঁ, এবং তাকে অর্ণব ন্যারেটিভ দিচ্ছে রিপাবলিক টিভির, যে ভারতের যে ডিফেন্স এন্ড স্ট্র্যাটেজিক ডিফেন্স ইয়ের চেয়ে চায়নার চেয়ে সুপিরিয়ার। আমি কি হাসবো না কাঁদবো? সারাদিন টেলিভিশনে ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, হয়তো আমি অত জানি না, মুস্তাফিজ ভাইয়ের মতো অত জানবো না, কিন্তু এগুলো তো নিয়ে তো গবেষণা করি ভাই। হ্যাঁ, তাই যদি কয় না, আমি একটু শেষ করবো তো, আমাদের বর্ডারে তোমাদের এত আস্ফালন, চাইনিজ বর্ডারে করো না কেন? চায়নাতে তো এলএসএ, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে কত হাজার, 2100 মাইল এলএসএ আছে বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া।